নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা সম্পর্কিত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে আপনারা বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ করবেন এবং আগের ভিডিওতে আমাদের যে প্রথম ভিডিওটি আছে সেই ভিডিওতে প্রথম পার্ট বা প্রথম অংশ যেটা আছে ফর্মের, সেই অংশটা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা স্টেপ বাই স্টেপ ওখানে বলা আছে। যদি ওই ভিডিওটি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ওই ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে ওটিকে দেখে নেবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। এখানে দেখাবো এরপরে কিভাবে আপনারা এই ফর্ম ফিল আপ করবেন বাংলা শস্য বিমার। দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এদের, এই যে বাংলা শস্য বিমা লেখা রয়েছে বিএসবি, এখানে এই বিএসবিতে যাবেন। এখানে যে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে দেখবেন এখানে রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে, মানে যদি দাগ বেশি থাকে আপনার জমির তাহলে অন্য ফর্ম নিতে হবে বা অতিরিক্ত ফর্ম নিতে হবে। দেখুন অধিসূচিত ফসলের নাম আছে ধান, অধিসূচিত এলাকা ব্লক, গ্রাম পঞ্চায়েত মানে যে ব্লকের অন্তর্গত আর যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার জমিটি সেটিকে লিখতে হবে। মৌজার নাম ও জেএল নম্বর লিখতে হবে, কোন মৌজায় আছে সেটিকে লিখতে হবে। খতিয়ান নম্বর কত সেই জমির খতিয়ান নম্বর বা দাগ নম্বর, এখানে দাগ নম্বরের জায়গায় দাগ নম্বর লিখতে হবে। বিমার জন্য প্রস্তাবিত এলাকা এক করে লিখতে হবে। আপনাদের দেখবেন পশ্চাতে যেটা দেওয়া আছে সেটা এক করে দেওয়া যদি থাকে তাহলে সেই এক করেটা লিখবেন, এটা কিন্তু কাঠাতে লিখলে হবে না। সেটা নিজস্ব জমি, ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটাকে লিখতে হবে। ফসল রোপণের সম্ভাব্য তারিখ বা মানে আপনি কত তারিখে এই ফসলটি রোপণ করেছেন তার একটা সম্ভাব্য তারিখ কিন্তু এখানে দিতে হবে। এর পরের যে জমিটি সেটির জন্য লিখতে গেলে কী করতে হবে, সেই জমিটি যে ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকের নাম, তার গ্রাম পঞ্চায়েত, সেই দাগ নম্বরের মৌজা ও জেএল কত সেটা পশ্চাতে দেখতে পেয়ে যাবেন। খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত সেগুলোকে লিখতে হবে। বিমার জন্য প্রস্তাবিত এলাকা কতটা, সেটা কতটা জমি, তারপর নিজস্ব জমি, ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি এগুলোকে লিখতে হবে। ফসল রোপণের সম্ভাব্য তারিখ লিখতে হবে। এরপর যদি এই জমিগুলো সব একই ব্লকের বা একই গ্রাম পঞ্চায়েতের হয় তাহলে প্রত্যেকটাই ব্লক আর পঞ্চায়েতের জায়গায় না লিখলেও হবে, একটা লিখে দিলেই চলে যাবে, কিন্তু দাগ নম্বর খতিয়ান নম্বর অবশ্যই দিতে হবে। এরপর দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট মানে যেটায় আপনার আধার লিঙ্ক হয়ে আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু দিতে হবে। সেখানে এই যে কৃষকের নামটি দেবেন, যে ব্যাংকের পাসবইয়ে যে নামটি আছে সেই নামটি দেবেন। ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা দেবেন, ওই ব্যাংকটা কোন ব্রাঞ্চে মানে কোথায় আছে সেই ব্রাঞ্চের নামটা দেবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন, আইএফএসসি কোড লিখবেন, অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট, বেশিরভাগ সেভিংসই হয়, সেভিংসই লিখবেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন তাই কারেন্ট দেওয়ার দরকার নেই, কারেন্ট যাদের ব্যবসার ক্ষেত্রে থাকে তাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেভিংসই হয়, আপনাদের সেভিংসই লিখে দেবেন। আর যাদের কারেন্ট আছে তারা অবশ্যই জানে তাদের কারেন্ট অ্যাকাউন্ট কিনা। এরপর কী নথি আপনি তাদের ওই যে এই ফর্মের সঙ্গে জমা করবেন সেটা দেখাচ্ছে। বলছে কেওয়াইসি নথি মানে ভোটার কার্ড, আধার কার্ড অবশ্যই দিতে হবে জেরক্স, তারপর পাসবইয়ের ফার্স্ট পেজ যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লেখা থাকবে সেই পেজের জেরক্স দিতে হবে, খতিয়ান বা পর্চার জেরক্স দিতে হবে। আর যদি সেটা নিজস্ব জমির ক্ষেত্রে খতিয়ান বা পর্চা দিলেই হবে। আর ভাগ চাষিদের ক্ষেত্রে একটা ফর্ম লাগবে, সেই শংসাপত্রটা পঞ্চায়েত অফিস থেকে নিয়ে আসতে হবে, সেই শংসাপত্র দিতে হবে। এরপর আর একটা সহকৃষি অধিকর্তা বা প্রতিনিধি বা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এখানে দিতে হবে। এখানে দেখুন ঘোষণা লেখা আছে, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে, আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার বর্তমান এই যেগুলো লেখা আছে যে ঘোষণাটা সেটা পড়ে নেবেন। এখানে সাক্ষীর সই, একটা সাক্ষী লাগবে, সে ওখানে সই করবে, আর যে কৃষকের টিপ সই রয়েছে সেখানে কৃষক সই করে দেবে। ধন্যবাদ, পরের ভিডিওতে বাকিটা দেখাবো, দেখতে